উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন, আকার 7,90,000 কোটি টাকা। বাড়তে পারে ফ্রিজ, এসি, মোবাইল সেটের দাম, কমতে পারে চিনি, লবণ ও এলএনজির দর। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 2 আসামির মৃত্যুদণ্ড, 6 আসামির যাবজ্জীবন বহাল। রায় দ্রুত কার্যকরের আশা পরিবারের। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে বিকেলে সংস্কার ইস্যুতে মতপার্থক্য কমাতে হবে আলোচনা। উজানের ঢলে সিলেটে বন্যার শঙ্কা, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটিতে প্লাবিত বিস্তৃত অঞ্চল, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা। এবং ঈদের মাত্র 4 দিন আগেও রাজধানীতে শেষ হয়নি সব হাটের ইজারা, পর্যাপ্ত পশু থাকলেও বৈরী আবহাওয়ায় নেই ক্রেতা, দামও বাড়তি। স্বাগত এখন দুপুরে, জানাচ্ছিলাম শিরোনাম। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। বিকেল 3টায় 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,89,999 কোটি টাকা। সকালে বাজেট ঘোষণার আগে উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদন দেওয়া হয়। সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। এবারের বাজেট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাই, কেমন হতে যাচ্ছে এই 2025-26 অর্থ বছরের বাজেট, এবং সেখানে আসলে বাজেটের যে এক নজরের তথ্যগুলো সেটা একটু আপনি জানাবেন আমাদেরকে, এবং সেখানে আকার, রাজস্ব, লক্ষ্য এবং এই বাজেটে ঘাটতি কত হতে পারে সেগুলো একটু বিস্তারিত। আমি সবাইকে জানাতে চাই, আর সব থেকে বড় কথা যে একটা বড় পট পরিবর্তন হয়েছে, একটা গণঅভ্যুত্থানের পর একটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই বাজেটটি কেমন হচ্ছে, এটা কতটা জনবান্ধব হচ্ছে, দাম বাড়বে কিনা, এই ঋণ প্রক্রিয়াটা কেমন হবে, ঘাটতি কেমন হবে, রাজস্ব আহরণের ব্যাপারগুলো কেমন হবে, সবারই যেমন নজর আছে। আর আমরা এইগুলো তথ্য নিয়ে কিন্তু উপস্থিত আছি এগুলো জানানোর। শুরুতেই যেটি বলছি যে এবারের বাজেটের আকারটা কিন্তু 7,90,000 কোটি টাকার থেকে 1 টাকা কম, অর্থাৎ 7,89,999 কোটি টাকার বাজেট হয়েছে এবার যেটি প্রস্তাবিত। আপনি যেটি জানাচ্ছিলেন যে বিকাল 3টায় অর্থ উপদেষ্টার ভাষণের মাধ্যমে সেটি হয়তো আরও স্পষ্ট হবে, মানুষও জানতে পারবে। আমরা এই তথ্যটাই পাচ্ছি। কিন্তু এবারের বাজেটটি আমরা যেদিক থেকে প্রথমেই অন্যরকম দেখছি যে প্রতি বছর কিন্তু যেহেতু সরকারের কলেবর বাড়ে, খরচ বাড়ে, জিডিপির পরিমাণ বাড়ে, তো বাজেটের পরিমাণটা কিন্তু প্রতি বছরই বাড়ে। এবং আমরা যে পরিসংখ্যানটা হিসাব করে দেখেছি মোটামুটি প্রতি বছরেই 10% করে বাড়ে। কিন্তু এবার কিন্তু আমরা দেখছি যে বাড়েনি, তো বরং আরও কমেছে। এবং সেটি দেখছি যে এবারে গেলবারের চেয়ে 7,000 কোটি টাকার কম বাজেট দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার। এবং গেল বছরে এই আকারটা কিন্তু ছিল 7,97,000 কোটি টাকা। এবং যেটি আপনাকে কিছুক্ষণ আগেই জানালাম যে এবারের বাজেটের যে সাইজটি সেটি প্রস্তাবিত বা সেটি ধরা হচ্ছে 7,89,999 কোটি টাকা। এর কারণ অর্থ উপদেষ্টা বিকালে উনি ব্যাখ্যা করবেন। তবে এর আগে উনি যে কথাবার্তাগুলো বলেছেন তাতে বলেছেন যে এবারের বাজেটটি হবে বাস্তবসম্মত, এবারের বাজেট হবে কল্যাণমুখী এবং সমতা ভিত্তিক। উনি হয়তো এগুলো কীভাবে এতটা বাস্তবসম্মত হবে সেটি ব্যাখ্যা করবেন। আমি এখন একটু জানিয়ে দিতে চাই যে বাজেটের এডিপির আকারটা কেমন। সেখানেও কিন্তু আমরা এর আগের অর্থ বছরগুলোর থেকে কিন্তু একটা পরিবর্তন দেখছি। এবং সেটি হলো যে এবারে কিন্তু এডিপির বা বার্ষিক উন্নয়ন যে লক্ষ্যমাত্রা সেখানেও কিন্তু অঙ্কের দিক থেকে একটু কম ধরা হয়েছে। অর্থাৎ বার্ষিক
যে কি কি উন্নয়ন হবে, মেগা প্রজেক্টগুলো কি থাকছে, রুটিন উন্নয়ন, সেখানে কিন্তু কম খরচ ধরা হয়েছে এবার, এবং সেটি কিন্তু 35,000 কোটি টাকা। সরকার কিন্তু এখানে এই ক্ষমতা গ্রহণের পরে কিন্তু এটা বলেছিল যে এর আগে যেভাবে লোক দেখানো উন্নয়ন বা পরিসংখ্যানগুলো দেখানো হতো, তারা এই ধরনের কোনো উন্নয়নে যাচ্ছে না, যেটা একদমই জনবান্ধব, মানুষের সাথে সংশ্লিষ্ট, সেগুলো তারা করবে। রুটিন কিছু উন্নয়ন, রাস্তাঘাটের বছর বছর ঠিকঠাক করা, এই ধরনের ব্যাপারগুলো চলবে। তো যেখানে আমরা দেখছি যে এবার এই বার্ষিক যে এডিপির যে লক্ষ্যমাত্রা, সেটি 35,000 কোটি টাকা কম ধরা হচ্ছে গেলবারের চেয়ে, এবং এবারের যে সংখ্যাটা সেটা হলো অঙ্কটা 2,30,000 কোটি টাকা। এবার পরিচালন ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সরকার ব্যয় সংকোচন করতে পারেনি, এবং বরাবরের মতোই এবারও কিন্তু পরিচালন ব্যয় বেশি ধরা হয়েছে, অর্থাৎ ব্যয় বেড়েছে সরকার পরিচালনায় কিংবা সেবা, জনগণকে সেবা দেবার যে খাতগুলো, সেখানে ব্যয় বাড়ানো হয়েছে, এবং সেই ব্যয়টি বাড়ানো হয়েছে দেখছি যে 19,000 কোটি টাকা বাড়ানো হয়েছে গেলবারের চেয়ে। গেল বছর এটি ছিল 5,41,000 কোটি টাকা, এবং এবারে আমরা দেখছি, দুঃখিত, যে গেল বছরে এটি ছিল 5,32,000 কোটি টাকা, এবং এবারে আমরা দেখছি যে 5,60,000 কোটি টাকা পরিচালন ব্যয় ধরা হয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। এবারে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু গেলবারের চেয়ে বাড়ানো হয়েছে, কিন্তু বাজেট কিন্তু কমানো হয়েছে। যেই জিনিসটা আমরা এখানে দেখছি যে এবারে গেলবারের থেকে 19,000 কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করতে হবে, এবং এই যে রাজস্ব বাড়ানোর যে তাগিদটা, এটি IMF সহ বিশ্বের অনেক অর্থনৈতিক সংস্থার বাংলাদেশের প্রতি ছিল। এদেশের বিশ্লেষকরাও বলছিল, কিন্তু আসলে এটি শেষমেশ সরকার বছর শেষে কতটা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে, কতটা রাজস্ব আহরণ করতে পারবে, সেটি কিন্তু ওই সংশোধিত বাজেটে আমরা হয়তো আগামী বছর আমরা দেখতে পাবো। ঘাটতির ব্যাপারে একটু কথা বলতে চাই, যে এটাও কিন্তু এই বাজেটের একটা ইন্টারেস্টিং দিক। সেটি হলো যে এবারের বাজেটে কিন্তু ঘাটতি কম ধরা হয়েছে গেলবারের চেয়ে। জানেন যে ঘাটতি ব্যাপারটা কি? ঘাটতি ব্যাপারটা হলো যে আমার এত টাকা খরচ হবে কিন্তু আমার এত টাকা আয় নেই, বাকিটা হলো ঘাটতি। কাজেই এই ঘাটতি বেশি হবার কারণে কিন্তু ঋণ করতে হয়, এই ঋণের প্রভাব কিন্তু মূল্যস্ফীতিতে গিয়ে পড়ে, ঋণের বোঝা বাড়ে। তো এইবারে যেটি আমরা দেখছি যে এবারে কিন্তু ঘাটতি কম ধরা হয়েছে, 26,000 কোটি টাকার ঘাটতি কিন্তু কম আছে। গেল বছরে আমরা যেখানে দেখছিলাম যে 2,56,000 টাকা ঘাটতি ছিল বাজেট পূরণ করার জন্য, সেখানে এবারে 2,30,000 কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে, যে কারণে মনে করা হচ্ছে যে এবারে কিন্তু ঋণ কম করতে হবে। এবং ওই ঋণ করার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বৈদেশিক উৎস থেকে এবার বেশি ঋণ করা হবে, এবং দেশীয় যে উৎস ব্যাংক থেকে ঋণের পরিমাণটা কিন্তু কম। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক মনে করা হচ্ছে যে বিদেশি উৎসের যে ঋণগুলো, সেগুলো একটু সফট ঋণ, সেখানে সুদের হার কম থাকে, এবং দেশীয় উৎস থেকে বেশি বেশি ঋণ নিলে কিন্তু মূল্যস্ফীতি যেমন বাড়ে, সেইভাবে বেসরকারি খাত, যাদের বিকাশের অন্যতম উপায় হলো এই অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া, তারা কিন্তু ঋণটা আর পায় না সরকার ঋণ নিয়ে নিলে। এটাও একটা ভালো দিক হিসেবে দেখা হচ্ছে। মিম, লিমন, আরেকটা বিষয় জানতে চাই, আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকেও বলা হয়েছে আগামী বছর জুনেই কিন্তু প্রধান উপদেষ্টারা জানিয়েছেন যে নির্বাচন আয়োজন করা হবে, উপদেষ্টা প্যানেল থেকে জানানো হয়েছে। তো নির্বাচন আয়োজনে আসলে এবার বাজেটে বরাদ্দ কত থাকছে সেই বিষয়ে যদি একটু জানাতেন। হ্যাঁ, আমাদের কাছে তথ্যচিত্র আছে, সেটি আমরা দেখাবো মিম, কিন্তু তার আগে বলি যে এই যে বাজেটে যে নির্বাচন যে যুক্ত হচ্ছে, নির্বাচনের খরচটা যুক্ত হচ্ছে, এটা কিন্তু অনেক দিক থেকে রাজনৈতিক যে হতাশা, অনেক আলাপ আলোচনার একটা উত্তর, যে না নির্বাচন হচ্ছে যেহেতু বাজেটে এটি রাখা হয়েছে, এটা একটা দিক যেমন আছে। আরেকটা দিক হলো যে সরকারের পক্ষ থেকেও তো ঘোষণা আছে যে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনটা হবে, রাজনৈতিক দলগুলোরও একটা চাপ আছে। আমরা একটু দেখি যে এবারের এই বাজেটের চিত্রটা কেমন। আমরা যেটি দেখছি যে এবারে এই নতুন যে অর্থ বছর আসছে 2025-26 অর্থ বছর, এখানে নির্বাচনের জন্য ব্যয় ধরা আছে 2,100 কোটি টাকা। এবং আমরা যদি একটু পেছন থেকে দেখে আসি যে 2018-19 যে অর্থ বছর, সেখানে ছিল 1,000 কোটি টাকা, কিন্তু এই ব্যয়টা কিন্তু আরো পরবর্তীতে বেড়েছে। এবং এই যে প্রস্তাবিত ব্যয় যা থাকে, এর থেকে যে সংশোধিত অর্থাৎ বছর শেষে যে তার থেকে বেশি খরচ হয় এই নির্বাচন করতে গিয়ে, সেটার আরেকটা উদাহরণ হলো গেল অর্থ বছরটা, এই 2024-25-এ যেটি ছিল বরাদ্দ, যেটি ছিল 2,406 কোটি টাকা, কিন্তু দেখেন যে বছর শেষে কিন্তু এই নির্বাচনের জন্য খরচ হয়ে গেছে প্রায় 5,000 কোটি টাকা। এবং এবারও যেটি
এই বরাদ্দে যে আছে যে 2100 কোটি টাকা, নির্বাচন কমিশন থেকে প্রায় 5000 কোটি টাকার বেশি চাওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু সেটি কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই ব্যয়টি যে মানে থাকবে, এটি যে আরো বাড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই যে 2100 কোটি টাকা বাজেট রাখা হয়েছে, তার মধ্যে নির্বাচন আয়োজন করা কি কোনো রকম চ্যালেঞ্জিং হবে, এবং এই যে বাড়বে এমন কি আসলে কোনো তথ্য? হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমরা যে গেল বছর যে দেখলাম যে সেখানে প্রস্তাবিত বা শুরুতে যেটি ধরা হয়েছিল 2500 কোটি টাকার মতো, কিন্তু যে বছর শেষে এই জানেন যে সরকারটির পতন ঘটেছে, তারা যে গেল বছরের জানুয়ারিতে যে নির্বাচনটা করেছিল সেটির খরচ শেষমেশ হিসাব করে 4769 কোটি টাকায় কিন্তু পৌঁছেছে। কাজেই এবার যেহেতু নির্বাচন কমিশন বেশি চেয়েছিল এবং কম বরাদ্দ দেওয়া হচ্ছে, কাজেই এটি নির্বাচনটা যখন অনুষ্ঠান হবে তারপরে এই ব্যয়টি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বাড়তেও পারে। আচ্ছা লিমন, আপনি শুরুতে গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, যে শিক্ষার্থীদের মাধ্যমে আসলে এই গণ অভ্যুত্থান হলো 24-এ, সেই 24-এর জুলাইয়ে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, সেই আহতদের কিংবা শহীদদের পরিবারের জন্য আসলে এই বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়েছে কিনা? না, এবারে কিন্তু এই বিশেষ তহবিলটা আছে এবারের বাজেটে। আমরা একটু শুরুতে দেখতে চাই যে এবারে মানে এই যাদের জন্য যে বিশেষ তহবিলটা গঠন করা হয়েছে, এটিতে তো অনেক সংখ্যা বলা হয়, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে এই পর্যন্ত যেটা আমরা দেখছি যে শহীদ পরিবারের গ্যাজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা আছে হলো 834, অর্থাৎ তারা সরকারি সুবিধার আওতাভুক্ত। আর আহতরা গ্যাজেটভুক্ত হয়েছেন যেটি আমরা দেখছি যে 12,000, একটি ঢেকে গেছে 12,043 জন আহত। এবং আমরা এর পরবর্তী যে স্লাইডটা আমরা একটু দেখতে চাই, যে পরবর্তী স্লাইডে আমরা এটা দেখতে চাই যে এদের জন্য বরাদ্দটা কেমন আছে। যেটি আমরা দেখছি যে এককালীন আর্থিক সহায়তা 638 কোটি টাকা এই গেল অর্থ বছর থেকেই আছে, এবং চিকিৎসা মাসিক অনুদান এবং পুনর্বাসন এর জন্য 390 কোটি টাকা আছে। এবং এই অনুদান দেওয়ার বা এই এককালীন আর্থিক সহায়তা দেওয়ার এই ব্যাপারটি কিন্তু গেল অর্থ বছর থেকে চলে আসছে। এর মধ্যে যেটা আমরা জেনেছি যে শহীদ পরিবারের জন্য 30 লক্ষ টাকা দেবার একটা পরিকল্পনা আছে, 10 লক্ষ টাকা করে এরই মধ্যে দেওয়া হয়ে গেছে, বাকি 20 লক্ষ টাকা কিন্তু সঞ্চয়পত্রের মাধ্যমে এই অর্থ বছরে দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। লিমন, ধন্যবাদ আমাদের সঙ্গে এখন দুপুরের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন। বিকেল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বৈঠকে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19 মে। সে দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য করে গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। কোরবানির বাকি আর মাত্র 4 দিন, কিন্তু ঢাকার 2 সিটির 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে 3টি ও উত্তরে আরও 3টি হাটের এখনো পর্যন্ত ইজারা দেওয়া হয়নি। বৈরী আবহাওয়ার কারণে এখনো খুব একটা ক্রেতার দেখা নেই রাজধানীর হাটগুলোতে। গাবতলী পশুর হাট থেকে সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোজ। একটু জানতে চাই, গাবতলী তো সবচেয়ে বড় পশুর হাট, সেখানে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে? এখনো যেহেতু বলছিলাম যে তেমন বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের প্রত্যাশা কি আগামী 4 দিনে বেচাকেনার হার কতটা বাড়তে পারে? মিম, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন বর্তমানে রয়েছি যে রাজধানীর যে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট রয়েছে সেখানে, এবং এখানে আমরা আসার পর থেকেই দেখছিলাম যে ক্রেতা সংখ্যা আসলে খুব কম বা চোখে পড়ার মতো আসলে ক্রেতা নেই, এবং ব্যাপারীরা আসলে তাদের যে গরুগুলো রয়েছে বা পশুগুলো রয়েছে সেগুলো তারা এখন নিয়ে আসছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই গাবতলী পশুর হাটে ব্যাপারীরা তাদের গরুগুলো নিয়ে আসছেন, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আকারের ছোট বড় মাঝারি সাইজের গরু আমরা দেখতে পেয়েছি। এবং এই গাবতলী পশুর হাটে আমরা যতটুকু জানতে পেরেছি যে 70,000 থেকে শুরু করে প্রায় 18-20 লাখ টাকার গরু আসলে
ব্যাপারীরা নিয়ে আসছেন এবং তারা যেই দাম হাঁকছেন সেই দামে হয়তো ক্রেতারা খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করছেন না কিনতে। কারণ ক্রেতাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলছেন যে যেহেতু এখন ঈদের বেশ কয়েকটা দিন সময় আছে, তারা সময় নিচ্ছেন, তারা আসলে দেখছেন হাটগুলোতে গরুর দরদাম সম্পর্কে তারা আসলে ধারণা নিচ্ছেন এবং তারা বলছেন যে কয়েকদিন আগে, ঈদের হয়তো 1-2 দিন আগে তারা তাদের যে কাঙ্ক্ষিত পশু সেটি তারা কিনবেন। এবং ইজারার ব্যাপারটি আসলে বলছেন, আমরা যতটুকু জানি যে এই বছর ঈদুল আজহা উপলক্ষে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 21টি পশুর হাট বসার কথা রয়েছে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি এবং উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু 13টি পশুর হাট বসবে। এবং আমরা জানি যে আর কয়েকদিন পরে ঈদ হলে আসলে মাত্র 9টি পশুর হাটে কিন্তু এখনো ইজারা দেওয়া হয়েছে এবং বাকি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো খুব দ্রুততার সাথে আসলে ইজারা দেওয়া হবে বলে সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো আর যদি শেষে বলতে চাই যে ক্রেতা সংখ্যা আসলে এখন খুব একটা চোখে পড়ছে না, তবে বিক্রেতারা আশা করছেন যে যত সময় যাবে, ঈদ যত ঘনিয়ে আসবে, তত তারা আসলে বিক্রেতার দেখা পাবেন। তো এই ছিল আমার কাছে গাবতলী পশুর হাট থেকে সবশেষ। মিম, গাবতলীর পশুহাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তাসফিহা উক্রোস। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজাও বহাল রাখা হয়েছে। সব আসামিকে জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। দ্রুত আপিল নিষ্পত্তির কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মেজর সিনহা জীবন দিয়ে অনেকের জীবন রক্ষা করেছেন। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। কক্সবাজারে প্রকৃতির সৌন্দর্য দর্শনে গিয়েছিলেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পাহাড়ের দৃশ্য ধারণ করে ঢাকা ফেরার পথে 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসি বাদী হয়ে 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। টেকনাফের তখনকার ওসি প্রদীপ কুমার দাসকে প্রধান আসামি করা হয়। 2022 সালের 31 জানুয়ারি ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের অনুমোদনের জন্য হাইকোর্টে নথি পাঠানো হয়। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য দিন ধার্য করে। সোমবার বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রাখা হয়। 6 আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। জরিমানা করা হয়েছে 50,000 টাকা করে। আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির কথা বলে অ্যাটর্নি জেনারেল জানান, মেজর সিনহা হত্যাকাণ্ডটি জঘন্যতম একটি ঘটনা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ সহ প্রদীপ লিয়াকতদের হাত থেকে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামিরা কারাগারে আছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 4 উপজেলার 45,000 মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী 18 গ্রামের 450 পরিবার। প্রশাসন বলছে দুর্গতদের উদ্ধারে প্রস্তুত রয়েছে কুইক রেসপন্স টিম ও আশ্রয় কেন্দ্র। সহকর্মীদের পাঠক তথ্য ছবিতে বিস্তারিত।
লোকালয়ে ঢুকছে উজানের পানি, ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এ চিত্র সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে ৪৫,০০০-এরও বেশি মানুষ। অবস্থা ভালো নয়, একবারে বুড়িয়া জি হয়ে গেছে, উন্দাল পর্যন্ত পানি, গরুর ভিতরে কোমর পানি হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বন্যা প্রতিরোধে প্রতি বছর বাঁধ মেরামত করা হলেও নেওয়া হয়নি টেকসই কোনো উদ্যোগ। জেলা প্রশাসন জানায়, দুর্গতদের জন্য পুরো জেলায় ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আর দুর্গতদের উদ্ধারে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৮ গ্রামে পানিবন্দী ৪৫০ পরিবার। তলিয়ে যায় এসব এলাকার অধিকাংশ সড়ক। ঘরের ভিতরে কোনো নাম দাওয়ান আজকে ৩-৪ দিন ধরে বাচ্চা কাচ্চা কষ্ট বিস্তার বিশাল হয়েছে। আমরা টোটাল 11টা আশ্রয়ণ কেন্দ্র ওপেন করেছি। এই আশ্রয়ণ কেন্দ্রতে আমরা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আমরা আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আসছি। রাঙামাটিতে ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন ২৪,০০০-এরও বেশি মানুষ। পর্যাপ্ত ত্রাণসহ প্রস্তুত রাখা হয়েছে ২৪৬টি আশ্রয়কেন্দ্র। তামজিদ মির্জা, এখন। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে জামায়াতে ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিশন কাজ করছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে আদালতের রায়ের বিষয়ে কথা হয়েছে এবং কমিশনের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান জামায়াতের এই নেতা। বলেন, দাপ্তরিক কাজগুলো দ্রুত নিষ্পত্তি করতে ইসিকে দলের পক্ষ থেকে বলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্যদিনের মতো সোমবারও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঈদের পরে সকল সরকারি প্রতিষ্ঠানে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভধরা। পরে দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আবারও ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সকাল 11:15টায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছন তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে বাফুফের 3 নির্বাহী সদস্য সেখানে উপস্থিত হয়েছিলেন। হামজাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন সমর্থকরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হন হামজা। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তার। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন গতকালের মতো ক্লোজড ডোর রেখেছে। দর্শক, আবারও বাজেট প্রসঙ্গ। নতুন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ জ্বালানি খাত। এসব বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে এখন দুপুরের আয়োজনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজনে। নতুন এই যে 2025-26 অর্থ বছরের বাজেট, সেই বাজেটে আমরা বলছিলাম পরিবহন, যোগাযোগ এবং বিদ্যুৎ জ্বালানি খাত সব থেকে বেশি অগ্রাধিকার পাচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয়, এই বেশি গুরুত্ব পাওয়াটা কতটা দরকার ছিল এই অর্থ বছরের বাজেটের জন্য? না, আমি প্রত্যেক বছরে কিন্তু আমরা দেখি যে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ এই খাতগুলোই গুরুত্ব পেয়ে থাকে। তো এবারও সেটি হয়েছে। তো আমরা পরিবহন যাবার আগে একটু এডিপিতে যেতে চাই। এবারের বাজেটে এডিপি কি পরিমাণ বরাদ্দ থাকছে আমরা যদি একটু দেখি আমাদের যে স্ক্রিনে, সেখানে কিন্তু রয়েছে। আপনি দেখবেন যে এবছর এডিপি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছে যে অপ্রয়োজনীয় খরচ তারা এবার বরাদ্দ কমাবেন। তার কিন্তু প্রমাণ এখানে রয়েছে। আপনি দেখবেন গত অর্থ বছর অর্থাৎ 2024-25-এ এটি ছিল কিন্তু 2,65,000 কোটি টাকা। তার মানে গত অর্থ বছরের চেয়ে 35, হ্যাঁ একদমই সঠিক বলেছেন। এবং এটি আপনি যদি দেখেন যে আমরা যদি দেখি তার আগের বছরও দেখি 2023-24, সেখানেও কিন্তু ছিল এবারের চেয়ে প্রায় 33,000 কোটি টাকা বেশি।
একই সঙ্গে আমরা যদি 22-23 বলি তখন ছিল 2,46,000 কোটি টাকা, এবার তার মানে এবারের চেয়ে প্রায় 16,000 কোটি টাকা বেশি। তো সব মিলিয়ে হয়েছে এই সরকার কিন্তু এডিবিতে কমিয়েছেন। আর আমরা যদি খাত ভিত্তিক বলি, এবার যে 2,30,000 কোটি টাকার যে খাত ভিত্তিক রয়েছে সেখানে একটু দেখব সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বরাবরের মতোই পরিবহন ও যোগাযোগ খাত, যেটি আপনি বলেছেন। এবং খুবই দুঃখজনক হলেও সত্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের কিন্তু আশা ছিল যে যেটি প্রয়োজন সেটি বরাদ্দ বেশি পাবে, কিন্তু আমরা দেখছি সেই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু এবারও কিন্তু অনেক কম দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে মাত্র 18,000 কোটি টাকা, শিক্ষায় দেওয়া হয়েছে মাত্র 28,000 কোটি টাকা। সেখানে পরিবহন ও যোগাযোগ খাতে 2,30,000 কোটি টাকার মধ্যে দেওয়া হয়েছে প্রায় 60,000 কোটি টাকা। আপনি জেনে থাকবেন কিন্তু প্রত্যেক বছর বা আমরা দেখেছি গত 16-17 বছর যে দুর্নীতিগুলো হয়েছে, বড় বড় দুর্নীতি, তা কিন্তু হয়েছে এই পরিবহন ও যোগাযোগ খাতেই। আমরা একটু সেই পরিবহন ও যোগাযোগ খাতের যে বরাদ্দ সেটি দেখে আসতে চাই। অন্যান্য বছরে যেটি আপনার ছিল, যদি বলি গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে মোট যে বাজেট, সেই বাজেটের মধ্যে 80,498 কোটি টাকা বরাদ্দ ছিল। আমরা ধারণা করছি এবছর পরিবহন ও যোগাযোগ খাতে এই সংখ্যাটি কম করে হলেও 10,000 কোটি টাকা কমে আসতে পারে। কারণ আপনি যদি দেখেন যে গত এই 15-16 বছর যে সরকার ছিল সেখানকার যারা বড় বড় দুর্নীতি হয়েছে তার কিন্তু বেশিরভাগ দুর্নীতি হয়েছে এই পরিবহন ও যোগাযোগ খাতে। অর্থাৎ আমি যদি আরও আপনাকে ক্লিয়ার করে বলি, সেতু বিভাগে, পরিবহন বিভাগে, নৌ সেক্টরে, এরপর আপনার রয়েছে যে আকাশ যে পথ রয়েছে সেখানে অনেক দুর্নীতি হয়েছে, এবং একই সঙ্গে রেল খাতে। তো সেই খাতগুলোতে কিন্তু এবছর কিছুটা হলেও বাজেট কমিয়ে দেওয়া হবে যাতে দুর্নীতি কমে আসে। তো সেটি আমরা প্রত্যাশা করছি, যেখানে গত বছর ছিল 80,498 কোটি টাকা। এরপর আরেকটি খাত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। সেখানে গত অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছিল 30,317 কোটি টাকা। এবং একইভাবে কিন্তু আমি আপনাকে এটিও বলতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি খাতেও কিন্তু অনেক বড় একটি জায়গা ছিল, যে জায়গাটি থেকে গত 15-16 বছর অনেক বেশি দুর্নীতি হয়েছে। সেটা কিন্তু আমরা প্রমাণ বিভিন্ন সময় দেখছি পত্রপত্রিকায়, গণমাধ্যমে, এবং এমনকি দুদক থেকেও কিন্তু সেই তথ্যগুলো আসছে যে গত 15-16 বছর যারা সরকার পরিচালনা করেছেন কিংবা যারা এই সেক্টরের মন্ত্রী ছিলেন, সেখানকার সংশ্লিষ্ট মানুষজন ছিলেন, তারা কিন্তু এই বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে অনেক বেশি টাকা দুর্নীতি করেছেন, বিদেশে পাচার করেছেন। তো সেই খাতেও আমরা ধারণা করছি যে গত অর্থ বছরের তুলনায় এবছরও এখানে বাজেট কিছুটা কমে আসতে পারে। আমি যদি একটু আপনাকে বলি, 23-24 অর্থ বছরে ছিল প্রায় 35,000 কোটি টাকা, এটি 22-23 ছিল প্রায় 26,000 কোটি টাকা, 21-22 অর্থ বছরে ছিল 28,000 কোটি টাকা, যেটি আমরা ধারণা করছি এবার হয়তো 30,000 কোটি টাকার আশপাশ দিয়ে থাকবে। তো সব মিলিয়ে ধারণা করা হচ্ছে এই যে মূল খাতগুলো, এডিপি, পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, এটি গত অর্থ বছরের তুলনায় সবগুলো খাতেই আমার ধারণা যে বরাদ্দ কম হয়ে আসবে। আপনার সঙ্গে একদমই একমত, এবং আপনি যে দুর্নীতির বিষয়গুলো বলছিলেন সেগুলোর সঙ্গে একমত। আরো প্রশ্ন ছিল, তবে এই মুহূর্তে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের আরো যে বাজেটের বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু জানাবো।